হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক অর্থাৎ সেন্টার স্টেট রিলেশনস সম্পর্কে। ঠিক আছে, তার আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম লেজিসলেটিভ রিলেশনস, কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে আইনগত সম্পর্ক আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে শাসনগত সম্পর্ক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, আর আলোচনা করব আর্থিক সম্পর্ক অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিলেশন। আজকে এই দুটি আলোচনা করব। দেখো, এখানের মধ্যে শাসনগত সম্পর্ক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস, আমাদের যে ভারত আছে, আমাদের যে দেশের নাম ভারত, সেই ভারতবর্ষে কিন্তু কেন্দ্র সরকার আর রাজ্য সরকার আছে। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ সেটা একটা ফেডারাল সিস্টেম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা কিন্তু বণ্টিত থাকে। এটাই হচ্ছে ভারতের ফেডারাল সিস্টেম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। তাহলে এই যে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বণ্টিত আছে, সেই ক্ষমতা শাসনগত দিক থেকে আর কি কীভাবে বণ্টিত আছে দেখো। ফার্স্ট হচ্ছে যে 257 নম্বর আর্টিকেলে কি বলা আছে দেখো, যে 257 নম্বর আর্টিকেলে বলা আছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে নিম্নোক্ত ক্ষেত্রে। অর্থাৎ আর্টিকেল নম্বর 257 নম্বর আর্টিকেল যে আছে অর্থাৎ ধারা 257, এই আর্টিকেলে বলা আছে যে এই ABCD এই চারটি ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের কি করতে পারে, যে রাজ্য সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, দেখো ফার্স্ট হচ্ছে জাতীয় বা সামরিক স্বার্থে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সংরক্ষণের জন্য। তাহলে এই কেন্দ্র সরকার রাজ্যগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে কোন কোন ক্ষেত্রে। ফার্স্ট হচ্ছে জাতীয় বা সামরিক স্বার্থে, কোনো জাতীয় বা সামরিক স্বার্থে কিন্তু গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সংরক্ষণের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপর নিয়ন্ত্রণ আর কি আরোপ করতে পারে। তারপরে বি নম্বর হচ্ছে রাজ্যের ভেতরে রেলপথ সংরক্ষণের জন্য। প্রত্যেকটা রাজ্যে অনেক রেলপথ আছে, তাহলে সেই রেলপথগুলিকে সংরক্ষণ করার জন্য কেন্দ্র সরকার কি করতে পারে, যে রাজ্য সরকারের উপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। আর সি হচ্ছে সংখ্যালঘু ভাষাভাষী সম্প্রদায়ের শিশুদের জন্য মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা করার জন্য আর কি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। যে সংখ্যালঘু ভাষাভাষী অর্থাৎ সংখ্যালঘু বলতে এখানের মধ্যে যারা কম সংখ্যায় আছে, কোনো একটা রাজ্যের মধ্যে ধরো খুব কম সংখ্যায় এমন একটা ভাষাভাষীর লোক আছে যারা সেই ভাষায় লোক আর কি কম কথা বলে। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গ, ধরো পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা ভাষায় আর কি বেশিরভাগ মানুষ কথা বলে। এখন তার মধ্যে যদি কেউ থাকে, যেমন কি পশ্চিমবঙ্গে অনেক সাঁওতালি বাস করে, তাহলে সাঁওতালি ভাষা আছে, এমন অনেক ভাষা আছে সংখ্যালঘু ভাষা। তাহলে সেই সংখ্যালঘু যেই ভাষাভাষী লোকেরা আছে, সেই সংখ্যালঘু ভাষাভাষীদের যে শিশুরা, তারা তো সেই ভাষাই ছোটোবেলা থেকে শিখে, তাই না? তাহলে সেই ভাষায় যাতে সেই শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে, সেই মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ব্যবস্থা, সেই মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ব্যবস্থা কে করতে পারে, যে আর কি রাজ্য সরকারকে আর কি কিছু নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপর কিছু নিয়ন্ত্রণ আনতে পারে, যে না এই যে সংখ্যালঘু আছে, সংখ্যালঘু ভাষাভাষীদের শিশুদের কিন্তু আর কি তাদের মাতৃভাষাতেই, তাদের যে নিজের ভাষা সেই ভাষাতেই শিক্ষাদানের আর কি ব্যবস্থা করা হোক। আর তারপরে হচ্ছে তফসিলি উপজাতিগুলির জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন। দেখো তাহলে সি নম্বর কি বলেছে, তফসিল উপজাতি কারা, অর্থাৎ এসটি শিডিউল ট্রাইব যারা, সেই শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি যারা, তাদের কি বলা হয় তফসিল উপজাতি, তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রণয়ন। এখন এসটিরা অনেক পিছিয়ে আছে, অন্যান্য ওবিসি জেনারেল বা এসসিদের তুলনায় এসটি হচ্ছে একদম পিছিয়ে পড়া। ঠিক আছে, সবার থেকে পিছিয়ে আছে। তাহলে তাদের জন্য তাদের উন্নয়নমূলক প্রকল্প প্রণয়নের জন্য কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপরে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তাহলে এই চারটি ক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের উপর আর কি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। তারপরে 258 নম্বর আর্টিকেলে বলা আছে যে কেন্দ্র রাজ্য সরকারগুলিকে, কেন্দ্র যে আছে অর্থাৎ কেন্দ্র সরকার, সেই কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে বিশেষ ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব প্রদান করতে পারে। তাহলে বিশেষ কোনো ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কোনো ক্ষমতা বা দায়িত্ব দিল, পরে সেই ব্যাপারে সেই রাজ্য সরকার সেই কাজটা সম্পন্ন করবে। তারপরে 260 নম্বর ধারায় বলা আছে যে ভারতের বাইরে কোনো অঞ্চলের জন্য, ভারতের বাইরে যে অঞ্চলগুলি আছে সেই অঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতার এখতিয়ার বা পরিধি এই আর্টিকেলে দেওয়া আছে। যে 260 নম্বর আর্টিকেলে কি দেওয়া আছে, যে ভারতের বাইরে যেসব আর কি অঞ্চল আছে সেখানটার মধ্যে কেন্দ্র সরকারের ক্ষমতা আছে,
এবং এখতিয়ার ও পরিধি এই আর্টিকেলে দেওয়া আছে। আর তারপরে হচ্ছে 262 নম্বর আর্টিকেল, তোমাদের জানতে হবে যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ মীমাংসার জন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। যে 262 নম্বর ধারা তাহলে কি বলা আছে, বিভিন্ন রাজ্যের মধ্যে, ধরো দুটি রাজ্য, সেই দুটি রাজ্যের মধ্যে ধরো কোনো কিছু নিয়ে বিবাদ বাঁধলো, ধরো জলের নদী, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে নদী বয়ে যাচ্ছে, সেই নদীর জল নিয়ে বিরোধ দেখা দেয় অনেক রাজ্যের মধ্যে। যেমন তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে যে কাবেরী নদী আছে, সেই কাবেরী নদীর জল নিয়ে আর কি একটা ডিসপিউট আছে, সেটা চলছে এখনো। তাহলে সেই যে মীমাংসা করার জন্য কি করতে পারে, যে পার্লামেন্ট, ভারতের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম পার্লামেন্ট, সেই পার্লামেন্ট কিন্তু আইন প্রণয়ন করতে পারে যদি দেখা যায় এমন যে ভারতের কোনো রাজ্যের মধ্যে আর কি রাজ্যগুলির মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে, তখন পার্লামেন্ট আইন প্রণয়ন করে সেই আর কি বিরোধটা মীমাংসা করবে। আর লাস্ট হচ্ছে 263 নম্বর আর্টিকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, যে 263 নম্বর আর্টিকেলে বলা আছে যে রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল গঠন করতে পারে। তাহলে এই ইন্টার স্টেট কাউন্সিল কি বা আন্তঃরাজ্য পরিষদ কি, তাহলে এটা গঠন করেন কে, এটা গঠন করেন কিন্তু রাষ্ট্রপতি। আর এটা গঠনের মাধ্যমে কি করা হয়, যে এই ইন্টার স্টেট কাউন্সিল বা আন্তঃরাজ্য পরিষদ গঠন করে যে কোনো দুটি রাজ্যের মধ্যে বা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো কিছু আর কি বিষয়ে ইনকোয়ারি করার জন্য এবং তার সেই বিষয়ে অ্যাডভাইস দেয় এই কাউন্সিল। ঠিক আছে, ঠিক আছে, অ্যাডভাইস দেওয়া। তাহলে এই আন্তঃরাজ্য পরিষদ কে গঠন করেন, রাষ্ট্রপতি গঠন করেন। কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, 263 নম্বর আর্টিকেল অর্থাৎ 263, এই আর্টিকেলে কিন্তু ইন্টার স্টেট কাউন্সিলের গঠনের কথা বলা আছে, আর সেটা রাষ্ট্রপতি গঠন করেন। তাহলে এই হয়ে গেল শাসনগত সম্পর্ক অর্থাৎ প্রশাসনিক সম্পর্ক বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার। তাহলে এরপরে আলোচনা করব হচ্ছে আর্থিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, তাহলে এবার দেখবো আর্থিক সম্পর্ক। এবার দেখো কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিলেশনস কি। দেখো তাহলে এখানে দেখো যে এখানের মধ্যে 275 নম্বর আর্টিকেল আর 280 নম্বর আর্টিকেল, এটা একটু ইম্পর্টেন্ট, এটা বলে দিচ্ছি শুধু। ঠিক আছে, যে 275 নম্বর আর্টিকেলে বলা আছে যে কোনো রাজ্যকে কেন্দ্রের আর্থিক অনুদান প্রদান। তাহলে সরকার কীভাবে তার টাকা ইনকাম করে, যে সরকার হচ্ছে ট্যাক্সের মাধ্যমে সরকারের কাছে টাকা আসে। সেটা কিন্তু তিনটা ফান্ডে থাকে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এই তিনটি ফান্ড সম্পর্কে আমি পড়িয়েছিলাম, তোমরা আই বটনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখতে পারো যে তিনটা ফান্ড অর্থাৎ সরকার কোথায় তার টাকা পয়সা রাখে। যেমন আমরা যেমন মানি ব্যাগে টাকা পয়সা রাখি, তাহলে সরকার তো আর মানি ব্যাগ নিয়ে ঘুরবে না, তার জন্য সরকারের তিনটি ফান্ড আছে। সেই তিনটি ফান্ড সম্পর্কে আমি আলোচনা করেছি, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। ঠিক আছে, তাহলে বুঝে যাবে। তাহলে আজকে যেটা আলোচনা করবো যে ফাইন্যান্সিয়াল রিলেশনসের মধ্যে যে কোনো রাজ্যকে কেন্দ্রের আর্থিক অনুদান প্রদান। অর্থাৎ দেখো কেন্দ্র সরকারের কাছে কিন্তু বেশিরভাগ অর্থটা, ট্যাক্সটা কেন্দ্র সরকারের কাছে যায়, কিন্তু রাজ্য সরকার যে ট্যাক্সটা আর কি আয় করে, সেই রাজ্য সরকার কিন্তু সেই ট্যাক্সে কিন্তু সব কার্য সম্পাদন করতে পারে না। তার জন্য কিন্তু কেন্দ্র সরকার কি করে, কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে, ভারতের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলিকেও কিন্তু আর কি আর্থিক অনুদান প্রদান করে। কারণ রাজ্য সরকার যে ট্যাক্স আদায় করে সেই রাজ্যের থেকে, তাতে কিন্তু সেই রাজ্যের চলে না সেই অর্থে। তার জন্য কি করতে পারে, যে 275 নম্বর আর্টিকেলে বলা আছে যে কোনো রাজ্যকে কেন্দ্রের আর্থিক অনুদান প্রদান দিতে হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে 280 নম্বর আর্টিকেলে কি বলা আছে, যে অর্থ কমিশন গঠন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, যে 280 নম্বর আর্টিকেলে কি বলা আছে, যে অর্থ কমিশন গঠন। তাহলে অর্থ কমিশন গঠনের কথা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে, 280 নম্বর আর্টিকেলে। আর এটা কে গঠন করে, মনে রাখবে যে রাষ্ট্রপতি কিন্তু এই অর্থ কমিশন গঠন করে। একটু আগে যে শাসনগত সম্পর্কে বললাম যে ইন্টার স্টেট কাউন্সিল অর্থাৎ আন্তঃরাজ্য পরিষদকে গঠন করে, সেটাও আর কি রাষ্ট্রপতি করে। আবার এই যে অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন, এটাও কিন্তু রাষ্ট্রপতি কিন্তু গঠন করেন। এখন এই অর্থ কমিশন গঠন করার কারণ কি, এই অর্থ কমিশন গঠন করেন রাষ্ট্রপতি কিসের জন্য, যে এই অর্থ কমিশন গঠনের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কিভাবে আর কি অর্থ বণ্টিত হবে সেই বিষয়ে এই কমিশন, তার জন্যই কিন্তু এটা তৈরি করা হয়। যে কেন্দ্রের কাছে, কেন্দ্র সরকারের কাছে কত টাকা যাবে এবং রাজ্যগুলির কাছে কত টাকা যাবে, তার জন্য আর কি 5 বছর পর পর কিন্তু রাষ্ট্রপতি এই ফাইন্যান্স কমিশন অর্থাৎ অর্থ কমিশন গঠন করে থাকে। এটা একটু মনে রাখবে। তাহলে তার আগের ভিডিওতে লেজিসলেটিভ রিলেশনস বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট সেটা আলোচনা করেছি, আর আজকে আলোচনা করলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনস এবং ফাইন্যান্সিয়াল রিলেশনস, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সম্পর্ক
ইন্টার আর কি সেন্টার স্টেট রিলেশন, তার মধ্যে তাকে কিন্তু 3টা ভাগে ভাগ করে আলোচনা করলাম। ফার্স্টে হচ্ছে আইনগত সম্পর্ক কেন্দ্র ও রাজ্যের মধ্যে, তারপরে শাসনগত সম্পর্ক কেন্দ্র ও রাজ্যের মধ্যে, আর তারপরে হচ্ছে এটা আর্থিক সম্পর্ক কেন্দ্র ও রাজ্যের মধ্যে। তাহলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কী কী সম্পর্ক তা নিয়ে আজকে ক্লাসটি শেষ হলো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কটা কীরকম, অর্থাৎ রিলেশনসটা কীরকম। ঠিক আছে, আর এই চ্যানেলের মধ্যে ভারতের সংবিধান বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গেলে তোমরা প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।